তাহলে আমাদের তোমার যেটা ছিল সেটা প্রবলেম ছিল হচ্ছে একের, আচ্ছা 2 নাম্বার থেকে তাহলে আমরা শুরু করব না, 2 নাম্বার। তাহলে প্রশ্নমালা 10.3, তাহলে 10.3 প্রশ্নমালাতে আমাদের 2-এর 1-এ কি দিচ্ছে দেখো। 2-এর 1-এ আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ cos x, এদিকে সবাই খেয়াল করো, e টু দি পাওয়ার sin x dx। এটা ঢাকা বোর্ড 11তে আসছে। তো এটা দেখেই আমরা বুঝতে পারি যে এখানে কি, আমি যদি sin x কে z ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, cos x। তাহলে z ইকুয়াল টু, আমরা ধরে নিলাম এখানে লেট লিখবা, ধরি z ইকুয়াল টু sin x, সো dz ওভার dx equal to cos x, dz will be cos x dx। তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকে, e টু দি পাওয়ার z আর cos x dx equal to কি, dz। এখন একেবারে সিম্পল ইন্টিগ্রেশন, e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার z ই হয়, z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে প্লাস c দিতে হয়, এবং পরবর্তী লাইনে e টু দি পাওয়ার sin x, হ্যাঁ বলো। আচ্ছা, আমরা এখানে ডিফারেন্সিয়েশন করতেছি, এটা তোমার একটু বোঝা দরকার যে আমি যখন ডিফারেন্সিয়েশন করি ddx অফ sin x করি তখন সেটা cos x হয়, কথা কি বুঝতেছো? কিন্তু ddx অফ না ইন্টিগ্রেশন অফ sin x dx হচ্ছে মাইনাস cos x, এটা নিয়ে কনফিউজ হওয়া যাবে না। এবার বুঝছো? না, সূত্র ভুল হওয়ার কথা না। দেখো ddx অফ cos x কি, sin x হচ্ছে cos x, কিন্তু এটা মাইনাস কিভাবে আসে দেখো, আমরা এইটা আসে কোথা থেকে, আমরা ddx অফ cos x ইকুয়াল টু কি পাই, মাইনাস sin x। আমি এই সূত্রগুলোকে ভাঙাইতে বলছিলাম বাসায়, এদিকে সবাই খেয়াল করো, ddx অফ cos x ইকুয়াল টু মাইনাস sin x। অতএব আমরা এটাকে কি লিখতে পারি, এদিকে দেখতে বলছি সবাইকে, d cos x ইকুয়াল টু মাইনাস sin x dx। সো এই যে এইখান থেকে আসে দেখো মাইনাস ব্যাপারটা, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলাম, তাহলে sin x dx কে ইন্টিগ্রেশন করলে d cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এই যে এখানে আছে ddx cos x কে মাইনাস sin x। হ্যাঁ আমি তো ddx, না যদি cos দিতে হয় তাহলে কি মাইনাস sin হতো স্যার? হ্যাঁ আমি তো sin কে ডিফারেন্সিয়েশন করতেছি। এবার দেখো ddx অফ এই d cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, cos x, d অ্যাপেল যদি অ্যাপেল হয়, dx যদি ইন্টিগ্রেশন করলে x হয়, তাহলে d cos x হয় cos x। cos x ইকুয়াল টু, এই যে মাইনাসটা এই পাশে নিয়ে আসি আমরা, ইন্টিগ্রেশন অফ sin x dx, ইন্টিগ্রেশন অফ sin x dx ইকুয়াল টু মাইনাস cos x। কথা বুঝছো? এর পরেরটা আসো, তাহলে এটা যদি হয়ে গেছে আমাদের 2-এর 2 নাম্বারটা দেখো। এদিকে দেখো, আমি গতদিন কি tan x কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় এটার সূত্রটা দেখাইছিলাম। আচ্ছা, ওইটা আমি গতদিন হঠাৎ করে আমার মনে হইলো যে ওইটাকে আরও অন্যভাবে করা যায়, সেটা আমি একটু দেখাবো আজকে। এদিকে একটু দেখো, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx, আর নিচে হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার 2x। এটাও গুরুত্বপূর্ণ, এটা যশোর বোর্ড 4-এ আসছে, 2004-এ। সো এখানে কি বলতেছে দেখো, z ইকুয়াল টু তুমি ধরবা 1 প্লাস e টু দি পাওয়ার 2x, বুঝতেছো? e টু দি পাওয়ার 2x ধরবো না, সরি, e টু দি পাওয়ার x হোল স্কোয়ার। তাহলে এটা 1 প্লাস না, শুধুমাত্র e টু দি পাওয়ার x কে z ধরতে হবে। আচ্ছা, এখানে প্রবলেমটা হচ্ছে আমি যদি এটাকে সম্পূর্ণ ধরবো কখন, আমি বলছি একটা কথা যে ডিফারেন্সিয়েশন করে যদি আমি দেখি যে ওইটা ফেরত আসে, উপরেরটা আসে, আমি যদি 1 প্লাস e টু দি পাওয়ার 2x কে ধরি তাহলে আমি e টু দি পাওয়ার x কখনোই আনতে পারবো না, e টু দি পাওয়ার 2x চলে আসবে, অতএব আমি ওইটা ধরতে পারতেছি না। বুঝছো? মূল শর্ত হচ্ছে ওইটা। এখন dz ওভার dx
ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সই থাকে, অতএব আমরা লিখতে পারি ডিজেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখো উপরেরটা ফেরত আসছে কিনা। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন অফ 1 প্লাস জেড স্কোয়ার, 1 প্লাস জেড স্কোয়ার, এইটা সমান সমান কি ডিজেড। এখন এটা আমরা জানি এটা হচ্ছে ট্যান ইনভার্স জেড এর ফর্মুলা, ট্যান ইনভার্স জেড প্লাস সি। কীভাবে আমরা একটু অন্যভাবে চিন্তা করি, যদি ট্যান ইনভার্স জেডকে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি আসতো 1/1 প্লাস জেড স্কোয়ার, বুঝতেছো? তাহলে ওইটাকে ইন্টিগ্রেশন করলে ট্যান ইনভার্স জেড আসে। সূত্র মনে রাখা সহজ না? ট্যান ইনভার্স জেডকে বা ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে 1/1 প্লাস এক্স স্কোয়ার। যদি ট্যান ইনভার্স এক্স চিন্তা করো তাহলে 1/1 প্লাস জেড স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি ট্যান ইনভার্স জেড, এবং জেড এর মানটা এখন বসাই দিব। অতএব এটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। এর পরেরটা দেখো 3 নাম্বারটা। এবার দেখো 3 নাম্বারটাতে কেন আমরা সম্পূর্ণটা ধরবো, কখন ধরবো এটা বুঝতে পারবা এইটা করলে। এখানে আমাদের কাছে দেওয়া আছে 3 নাম্বারটায় ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 dx। বোঝার চেষ্টা করি আমরা। এখানে যদি আমি শুধু ই টু দি পাওয়ার 3xকে ডিফারেন্সিয়েশন করি তাও ই টু দি পাওয়ার dx আসবে, ই টু দি পাওয়ার 3x আসবে। আমি যদি পুরোটাকে নিয়ে ডিফারেন্সিয়েশন করি তাও কি আসবে ই টু দি পাওয়ার 3x ইন্টু 3 আসবে। অতএব আমি পুরোটা নিয়ে যেহেতু ওই উপরেরটা পাচ্ছি তাহলে এবার পুরোটাই নিব। কথা কি বুঝছো? আগেরটাই কিন্তু পুরোটা নিলে আমি এই ই টু দি পাওয়ার এক্স কখনোই আনতে পারতাম না। সো আমি এখানে ধরবো হচ্ছে জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x মাইনাস 1, অতএব ডিজেড ওভার ডিএক্স ইকুয়াল টু 3 ইন্টু ই টু দি পাওয়ার 3x। কীভাবে হয় দেখো, ই টু দি পাওয়ার 3xকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার 3xই হয়, কিন্তু 3x তো এক্স না, ওটাকে ডিফারেন্সিয়েশন করে ওর সাথে গুণ করে দেওয়া হয়েছে, আর -1 0 হয়ে যায়। অতএব আমরা লিখতে পারি ডিজেড বাই 3 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x dx। কথা কি বুঝতেছ? অতএব এবার মান বসাই দিই। মান বসাইলে কি আসে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x dx হচ্ছে ডিজেড ওভার 3। আমি এই 3টাকে বাইরে লিখলাম, এইভাবে লিখলে কোনো সমস্যা আছে? ডিজেড ওভার 3কে ইন্টিগ্রেশনের বাইরে মানে সহগগুলোকে পাঠিয়ে দিলাম, আর নিচে জেড, নিচে হচ্ছে জেড। অতএব আমরা এটাকে লিখতে পারি 1/3 লন জেড প্লাস সি, আর 1/3 জেড এর মানটা এবার আমরা বসাই দিব লন ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 প্লাস সি, এটাই অ্যান্সার। চার নাম্বারটা এবার এটা দ্রুত করো একটু। লনের ক্ষেত্রে কখনো নেগেটিভ অ্যালাউ না, এই জন্য লনের ভেতরে সাধারণত মডুলাস দিয়ে দেওয়াটা ভালো। এরপর দেখো 5 নাম্বারটা, তোমরা 4 নাম্বারটা বাসায় ট্রাই করবা, ওটা পারবা, ওটা হুবহু 3 নাম্বারের মতো। হ্যাঁ, 5 নাম্বারটা দেখি আমরা। 5 নাম্বারে আমাদের কি বলতেছে? 5 নাম্বারে আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 dx। এটাও যশোর বোর্ডে 10 সালে আসছে, সো এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো আমরা উপরে এবং নিচে, আমরা যদি নিচেটাকে ডিফারেন্সিয়েশন করি আমরা দেখতে পাচ্ছি কি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আসবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আসবে। না, আমি তো উপরে শুধু ডিএক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স তো পাচ্ছি না। সো আমরা এইখানে যেটা করব ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করব। তাহলে দেখো নিচে কি আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স আসতেছে। এতে করে আমাদের লাভ হইল কি সেটা একটু দেখো। আমরা এই দুটাকে গুণ করলে কি পাচ্ছি 1, এই দুটাকে গুণ করলে 1 হয়ে যায়, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর প্লাস এক্স গুণ হলে কি হয়
ই টু দি পাওয়ার 0, আর ই টু দি পাওয়ার 0 মানে 1, মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, উপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এখন আমি এই জায়গায় ধরবো জেড ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। অতএব আমি এই জায়গায় কি পাচ্ছি, ডিজেড ওভার ডিএক্স ইকুয়াল টু 1 হয়ে যায় 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বুঝতেছো সবাই? অতএব আমি এখানে পরের লাইনে যেটা লিখতে পারি যে মাইনাস ডিজেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। অতএব এই লাইনে এসে আমরা ইন্টিগ্রেশনের মধ্যে এটাকে জেড, উপরে হচ্ছে মাইনাস ডিজেড, মাইনাসটাকে বাইরে বের করে দাও, মাইনাস লন জেড প্লাস সি। অতএব মাইনাস লন জেডের মান কত, 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখা যাচ্ছে 7 নাম্বারটা প্রচুর পরিমাণে আসছে, 2-এর 7। ইন্টিগ্রেশন অফ, ওপরে হচ্ছে আমাদের দেওয়া আছে ডিএক্স, নিচে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। ওপরে নিচে আমরা ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে দিতে পারি, আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়েও গুণ করতে পারি, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে গুণ করলেই কাজ হবে। তাহলে আমরা এবার ইন্টিগ্রেশনের ওপরে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলাম, নিচে ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, বোঝা যায়? ওপরে ডিএক্স আছে থাকলো, কি করছি, ওপরে নিচে আমরা লব হরকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করছি, বোঝা যায়? আচ্ছা, এইবার আমরা ধরবো জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এইখানে আমরা লিখবো ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, কোনো ভুল আছে? তাহলে ই টু দি পাওয়ার, তাহলে ডিজেড ওভার ডিএক্স আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এখানে গুণ করে দিলাম, ডিজেড ওভার ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ডিজেড দিয়ে গুণ করে দিছি, এক লাইন কম করছি, এটা বোঝার কথা এতক্ষণ পর। এখন আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশনের মধ্যে নিচে আছে জেড স্কোয়ার প্লাস 1, উপরে কত ই টু দি পাওয়ার, এটা হচ্ছে ডিজেড, এটা কি আসবে বলো, ট্যান ইনভার্স জেড প্লাস সি। বুঝতে পারছো সবাই? কারণ 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, তাহলে 1/1 প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু ট্যান ইনভার্স জেড। অতএব এখানে অ্যান্সার হবে ট্যান ইনভার্স জেডের মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। কোনটা? এটা বেশি আসার কারণ হচ্ছে এই যে উপরের নিচে গুণ করা, এবং তারপর আবার এই জায়গায় এই স্কোয়ার না ধরে টোটালটা ধরে করতে গেলে মিলবে না, এই জন্য হয়তো বা দিচ্ছে, স্যারদের পছন্দ হয়েছে আর কি। এই অঙ্কটা বেশিবার আসছে কেন, এটা প্রশ্ন করছে। 3 নাম্বার আমরা দুইয়ের বাকিগুলো বাসার জন্য রাখলাম, 3 নাম্বারে যাব। দেখো এদিকে একটু খেয়াল করো, কথা না বলে। 3-এর 1, 3-এর 1-এ আমাদের বলছে ইন্টিগ্রেশন অফ ট্যান সাইন ইনভার্স এক্স, নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখন এটা দেখাই যাচ্ছে ক্লিয়ারলি যে আমি যদি সাইন ইনভার্স এক্সকে জেড ধরি, জেড ইকুয়াল টু কি ধরতে পারি, সাইন ইনভার্স এক্স, তাহলে ডিজেড ওভার ডিএক্স ইকুয়াল টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। অতএব ডিজেড ইকুয়াল টু
ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে মান বসায় দাও, ইন্টিগ্রেশন অফ টেন জেড এবং বাকিটুকু দেখো ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি ডিজেড। তাহলে টেন জেডকে ইন্টিগ্রেশন করলে কত হওয়ার কথা? লন সেক জেড, লন সেক জেড প্লাস সি ইকুয়াল টু লন সেক জেডের মান ছিল সাইন ইনভার্স এক্স প্লাস সি। এই সূত্রটার কথাই বলতেছিলাম, মনে আছে কি বলছিলাম? যে আমরা গতদিন এটাকে কিভাবে সলভ করছিলাম, এই সূত্রটার প্রমাণ কিভাবে করছিলাম বলো তো? কোনটা দিয়ে করছিলাম? যে আমরা এইভাবে করছিলাম যে ইন্টিগ্রেশনের মধ্যে আমাদের tan x dx দিছে, আমরা এটার সূত্র বানাইতে চাই, কিন্তু এটার কোনো সূত্র আমাদের কাছে সরাসরি নাই, কারণ কাউকে ডিফারেন্সিয়েশন করলে tan x আসে না। ত্রিকোণমিতির যে কয়জন আছে সবাইকে ডিফারেন্সিয়েশন করলে অন্য কিছুর সাথে আসে, কিন্তু শুধু tan x পিওরলি কেউ দেয় না। সো আমরা এখানেও লিখতে পারি যে tan ইকুয়াল টু ইন্টিগ্রেশনের মধ্যে sin x বাই cos x সাথে dx। এখন আমরা এখানে যেটা করব, z ইকুয়াল টু sin x ধরে নিতাম, তাহলে dz ওভার dx ইকুয়াল টু আমি কি বলতাম? cos x। সো dz ইকুয়াল টু cos x dx, ঠিক আছে না? পরে আমরা কি বলতাম যে sin x dx, এটা কি হলো? দাঁড়াও, আমি cos x কে ধরবো, আমি ভুল লিখছি এটা, সরি, cos x কে z ধরতে হবে, cos x। তাহলে এটা মাইনাস sin x দিবে, অতএব এটা হবে মাইনাস sin x dx ইকুয়াল টু dz। অতএব sin x dx ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস dz। অতএব ওপরে দেখো ইন্টিগ্রেশনের ভেতরে ওপরে sin x dx আছে, sin x dx ইকুয়াল টু কি পাইছি আমরা? মাইনাস dz, নিচে কি z। অতএব এটাকে ইন্টিগ্রেশন করলে কি লেখা যায়? লন, মাইনাসটা বাইরে নিয়ে আসো, মাইনাস লন জেড প্লাস সি। এখন লন জেডের এখানে মাইনাস আসছে, এখন জেডের মান বসায় দাও, মাইনাস লন কজ এক্স প্লাস সি। এইভাবে দেখাইতাম, তাই তো? মনে আছে? এটাও একটা অঙ্ক হিসাবে করে রাখো, এটাও একটা অঙ্ক। এরপরে আমরা এই জায়গায় গেলাম কিভাবে, লন সেক এক্স কীভাবে আসবে? তখন আমি বলছিলাম যে আমি যদি এখানে বলি যে না আমি এটা লিখতে চাই না, আমি জিরো মাইনাস সামথিং লিখতে চাই, কোনো ভুল আছে? জিরো ওখানে মাইনাসের আগে দিলে কোনো প্রবলেম নাই তো। তো জিরো ইকুয়াল টু আমরা আবার জানি লন ওয়ান ইকুয়াল টু কত? ক্যালকুলেটারে দিয়ে দেখো, লন ওয়ান ইকুয়াল টু জিরো। সো লন ওয়ান ইকুয়াল টু জিরো হলে আমি এখানে জিরোর পরিবর্তে লন ওয়ান লিখলেও তো কোনো প্রবলেম নেই, আচ্ছা তোমার কাছে প্রবলেম? এখন লনের ক্ষেত্রে আমরা জানি লন যদি আমি কমন নেই কি হয়? লন যদি কমন নেওয়া হয়, লন লগ কমন নিলে মাইনাস থাকলে কি হয়? ভাগ। তাহলে 1 cos x আসে প্লাস সি। পরবর্তী লাইনে আমরা সেটাকে লিখে দিই লন 1 cos মানে কি? সেক। তাহলে লন সেক এক্স প্লাস সি, এই হচ্ছে আমাদের tan x এর সূত্রের প্রমাণ। কথা কি বুঝছো? অতএব আমরা সূত্র পেলাম যেটা এই সাইডে আমি লিখি, ইন্টিগ্রেশন অফ tan x dx ইকুয়াল টু লন সেক এক্স প্লাস সি। এটা কেন যেন কালকে আমি ভাবলাম যে না এটা এরকম না করে তো আমরা ওই 6টা সূত্র থেকেও বের করার চেষ্টা করতে পারি। কথা কি বুঝছো? তখন আমার মাথায় আসলো যে হতে পারে, দেখি কি এটা আমি করি, দেখি হয় কিনা। ওই 6টার থেকে যদি বের করতে পারি তাহলে তো ভালো। দেখো সেই ক্ষেত্রে কিছুটা ঝামেলা কম হবে। দেখো এদিকে খেয়াল করো, আমরা tan x পাই না, পিওরলি tan x কাউকে ডিফারেন্সিয়েশন করলে পাই না, কিন্তু sec x tan x তো পাই কাকে ডিফারেন্সিয়েশন করলে? তাহলে dx অফ sec x ইকুয়াল টু কি হয়? sec x tan x। এই সূত্রগুলো নিয়েও একটু কি বলে ভাঙানোটা খুব জরুরি। এটা যদি করো তাহলে এই সূত্রগুলো তোমার মাথায় সেট হয়ে যাবে। কথা কি বুঝছো? পরবর্তীতে এই যে এই সূত্রকে তোমার মুখস্থের প্যারাটা থাকবে না। দেখো এদিকে খেয়াল করো, তাহলে এখান থেকে আমি লিখতে পারি d sec x, লিখতে পারি ডিভাইডেড বাই sec x ইকুয়াল টু tan x dx। লেখা যায় কিনা দেখো তো, ভুল আছে কোথাও ভুল করছি কিনা দেখো।
যদি ভুল না করে থাকি তাহলে আমি উভয় পক্ষকে এবার আমি ইন্টিগ্রেশন করলে তুমি কি ভুল ধরবা? উভয় পক্ষকে আমি ইন্টিগ্রেশন করলাম, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলাম, তাহলে এই পাশেও ইন্টিগ্রেশন আসলো। এখন আমাকে বলো উপরে যখন থাকে ডি এক্স বাই এক্স তখন আমরা সেটাকে লিখি লন এক্স, উপরে যদি থাকে ডি এক্স ডি জেড বাই জেড তাহলে লিখি লন জেড। এখন আমার প্রশ্ন, উপরে যদি ডি আপেল বাই আপেল থাকতো তাহলে আমি কি লিখতাম? লন আপেল। তাহলে উপরে যদি ডি সেক এক্স থাকে ডিভাইডেড বাই সেক এক্স থাকে তাহলে আমি সেটাকে কি লিখবো? তাহলে এটাই তো হয়ে গেল যে লন সেক এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ tan x dx। সো এই যে এতক্ষণ এই যে যত কষ্ট করে করছি সেটাকে আমি 3 লাইনে করতে পারি। কথা কি বুঝছো? তাহলে একই অঙ্ককে কতভাবে করা যায় এইটাও একটা কি, এইটাও একটা মজা। এই মজাগুলো এই যে তোমরা দেখো, মানে আমাকে অনেকে প্রশ্ন করে, আমি আমার স্টুডেন্ট অনেকবার প্রশ্ন করছে, স্যার এই বিজ্ঞানীদের কি খায় দায় কাজ ছিল না, এরা এই যে এইগুলো নিয়ে গবেষণা করছে, এই অঙ্কটা তো তার জীবনে কাজে লাগে নাই কিন্তু সে এটা নিয়ে কাজ করছে। তুমি একটা জিনিস চিন্তা করো, আমি অনেক সময় এটা নিয়ে চিন্তা করি যে মাইকেল ফ্যারাডের কথা যদি চিন্তা করো, মাইকেল ফ্যারাডের মানে যদি চিন্তা করো যে ইলেকট্রিসিটির জগতে মাইকেল ফ্যারাডে একজন কি স্বনামধন্য নাম এবং সে ইলেকট্রিসিটি নিয়ে অনেক গবেষণা করছে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথা যদি চিন্তা করো, সে চার্লসের এই যে সূত্র দিছে। কুলম্বের কথা চিন্তা করো, এই যে যত বিজ্ঞানী এরা কি কোনোদিন এসির বাতাস খেয়ে গেছে? বা ইলেকট্রিসিটির যে সুযোগ সুবিধাগুলো এগুলো কি সে পাইছে? কিন্তু সে কিন্তু করছে। এখন তুমি বলতে পারো যে তারা কি পাগল ছিল নাকি? এটা তোমার আমার পার্সপেক্টিভে থাকতে পারে যে যার প্রয়োজন সে মানে সে এটা সুবিধা পাচ্ছে না কিন্তু এটা নিয়ে গবেষণা কেন করছে। এখন আমি তোমাদের যদি বর্তমান পরিস্থিতির সাপেক্ষে একটা উদাহরণ দিই, যে আমার কাছে আমার পার্সোনালি লাগে, আমি গেম খেলতে পারি না, আমার গেম খেলাটা বিরক্তিকর লাগে। অ্যান্ড আমার কাছে গেম যারা খেলে, মানে ভিডিও গেম খেলে ঘন্টার পর ঘন্টা, আমার এক স্টুডেন্ট রাতভর ভিডিও গেম খেলে, হ্যাঁ, অনলাইনে বিদেশিদের সাথে দেখি যে অনলাইনে সে আবার এটা স্ট্রিমিং করে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে ঢুকলে অনলাইনে থাকলে দেখি যে রাত 2টার সময় সে অনলাইনে কাজ করতেছে, ভিডিও গেম খেলতেছে। তো আমার কাছে তো এটা পাগলামি মনে হয় এবং এটা আসলে পিওরলি পাগলামি আমার কাছে মনে হয়। যা হোক, তো এদের কাছে যেমন গেম খেলতে মজা লাগে, ওই সায়েন্টিস্টদের কাছে ওইটা এক ধরনের গেম ছিল। কথা কি বুঝছো? যে এই যে এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটাকে আমি সলভ করে একটা কি সমাধানে পৌঁছাবো, এটাই ছিল তাদের কি গেম। তোমার কাছে যেমন ভিডিও গেম, সায়েন্টিস্টদের কাছে ওই রকমই ছিল ব্যাপারটা। কথা কি বুঝছো? প্যারা দেয় নাই, তোমার জীবনকে অনেক সুবিধা দিচ্ছে। তুমি আজ ভিডিও গেম খেলো তাদের কারণে। কথা কি বুঝছো? তারা ওই গেম খেলছে বিধায়ী তোমার এই ইলেকট্রিসিটি বা ম্যাগনেটিজম যত ইলেকট্রিক ডিভাইস আছে সব চলতেছে। আচ্ছা, এই এদিকে এই আউট অফ টক না করি, দেখি আউট টক না করি। তাহলে বুঝছো একই অঙ্ককে কি একাধিকভাবে ট্রাই করবা তোমরা যে করা যায় কিনা। এর পরেরটা কি? বলো। আচ্ছা, পরে শুনি আমি। এদিকে দেখো 2 নাম্বারটাও বোর্ডে আসা অঙ্ক, তাহলে আমরা 2 নাম্বারটাও করে ফেলি। 3-2 সবাই এদিকে খেয়াল করো। 3-2 আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ওপরে dx, নিচে আছে 1 + x² tan ইনভার্স x। এদিকে দেখো, দেখেই বোঝা যাচ্ছে tan ইনভার্স x কে যদি আমি z ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/1 + x² হয়। তাহলে আমি z ধরবো কাকে? tan ইনভার্স x। অতএব dz/dx = কে আসবে? 1/1 + x²। তাহলে dz = আমি কি লিখতে পারি? dx/1 + x²। তাহলে এইবার তোমরা আমাকে বলো যে আমি এইটাকে কি লিখতে পারতেছি? তাহলে ইন্টিগ্রেশন অফ z নিচে আর উপরে dz। তাহলে এই কথা বাইরের কথা বাদ, এখন dz/z কে ln z + c, অতএব তুমি লিখে দাও ln z এর জায়গায় tan ইনভার্স x + c। হ্যাঁ, আসুক, এটা তো তোমার জন্য সুবিধা। তুমি অসন্তুষ্ট হইতেছো কেন?
আচ্ছা, এবার আমি 5 নাম্বারটা করাবো, কারণ মাঝখানে যেগুলো সেগুলো কাছাকাছি, যে দীপ্তর কাছে বিরক্ত লাগতেছে একই জিনিস আসে কেন, তো এই মাঝখানেরগুলো একই টাইপের, তোমরা বাসায় করবা। আমি করাবো হচ্ছে 5 নাম্বারটা। এটা কুমিল্লা বোর্ড দিছে, কুমিল্লা বোর্ডও খুব টাইট কোশ্চেন করে। না, তারা হয়তোবা সব জায়গার টিচাররা একই পর্যায়ে শিক্ষিত টিচারই তো নেয়। এদিকে দেখো, এদিকে কি করাচ্ছিলাম আমি, 3-এর 5 আমাদের দিছে কি, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস x টু দি পাওয়ার 6 x স্কোয়ার tan ইনভার্স x কিউব। আচ্ছা, এইবার দেখো আমরা এইটাকে প্রথমে আগে একটা কাজ করব, ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স কিউব হোল স্কোয়ার লিখলাম, সরি এটার না, এক্স কিউব হোল স্কোয়ার, কোনো ভুল আছে? আচ্ছা, উপরে যা আছে রাখলাম, এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স কিউব। সো আমি দেখতেছি যে এক্স কিউব মিলে যাচ্ছে, এক্স কিউব। আরও একটা কারণ আছে না, এরকম কাটাকাটি করে দিলে তো কঠিন। সেদিন কাকে যেন দেখলাম যে একটা পোস্ট শেয়ার করছে, আমি একটু পরে বলতেছি। তো এখানে আমরা কোনটাকে ধরবো, এক্স কিউবকে জেড, এক্স কিউব ইকুয়াল টু জেড। তাহলে এক্স কিউব ইকুয়াল টু জেড হলে কি লেখা যায়, dz ওভার dx ইকুয়াল টু এক্স স্কোয়ার, অতএব dz ইকুয়াল টু এক্স স্কোয়ার dx, 3x স্কোয়ার, হ্যাঁ 3x স্কোয়ার, সরি তাহলে 3 নিচে নিয়ে আসো। এখন এই জায়গায় আমি কিন্তু এই এক্স কিউব দেখে এখানে এক্স কিউব বসাইনি, আমি বসাইছি কোনটা দেখে জানো, এই জায়গায় এক্স স্কোয়ার আছে, কারণ আমি জানি এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এক্স স্কোয়ার পাওয়া যায়। আমি ওই টার্গেটে করছি, দেখো এটার সাথে মিলে গেছে, মেলানোই থাকে। আমি তো বলি যে ক্রিকেট খেলায় যে ফিক্সিং করে না, তো আমি বলি যে এই অঙ্ক তো সব ফিক্সিং করা। মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার পরীক্ষার খাতায় যে অঙ্কগুলো দিছে তার কোনো অ্যান্সার নেই, এমন ঘটনা কোনোদিন ঘটবে? তার মানে ওইটার অ্যান্সার বের করেই তো তোমাকে প্রশ্নের পরীক্ষায় ওইটা দিছে। তা আমি তো বলি যে অঙ্কগুলো ফিক্স করা, মিলতেই হবে। তুমি যদি সঠিক পথে আগাও তাহলে মিলবেই, হ্যাঁ ওইটা আলাদা বিষয়, প্রিন্টিং মিস্টেক। এদিকে দেখো, তাহলে আমরা এই জায়গায় মান বসাই দিতে পারি না, ইন্টিগ্রেশন 1 প্লাস কি জেড স্কোয়ার, উপরে কি এক্স স্কোয়ার, এটা হচ্ছে ট্যান ইনভার্স জেড, ডিএক্স দিই নেই, তাহলে এখানে যদি আমি ডিএক্স দিই তাহলে এটা ডিজেড হয়ে যায়, ডিজেড সরি ডিজেড বাই 3। কিন্তু অঙ্কের মধ্যে আবার অঙ্ক আসে। এইবার দেখো আরও এক লাইন আবার ধরতে হবে, তাহলে আমরা এখানে ধরবো কি, এখানে জেড ধরছি, এইটা ধরছি, এখন ডাব্লু ধরো, ডাব্লু ইকুয়াল টু কি ট্যান ইনভার্স জেড, হয়তো বা অন্য কোনো ওয়ে আছে, আমি এটাই ভালো, কোনো সমস্যা নেই। তাহলে ডি ডাব্লু ওভার ডি জেড, এবার জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, কথা বুঝতেছো? তাহলে আমি কি লিখতে পারি, 1/1 প্লাস জেড স্কোয়ার, অতএব ডি ডাব্লু ইকুয়াল টু কি ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। এখন আমরা মান বসাই দিলে একেবারে সহজ, দেখো এবার আমরা কি বসাইতে পারি, 1/3 আসতে, আমরা এই যে এই ডিজেড ওভার এটা ইকুয়াল টু ডি ডাব্লু, আর আমরা ইন্টিগ্রেশনের মধ্যে পাচ্ছি ট্যান, ও সরি ডাব্লু না, ডাব্লু ডি ডাব্লু। তাহলে এখন ইন্টিগ্রেশন কি সহজ হয়ে গেছে না, 1/3 কি আসে, ডাব্লু স্কোয়ার বাই 2। এখন ডাব্লু ইকুয়াল টু কি ছিল, ট্যান ইনভার্স জেড, মান বসাও, তাহলে 1/3 ট্যান ইনভার্স জেড, এখানে 6 দিয়ে দিলাম, w/2 6 বানিয়ে দিলাম, আবার জেডের মান ছিল এক্স কিউব, তাহলে ওখানে কি হবে, একবারে লাস্ট লাইনে যায় 1/6 কত, হ্যাঁ অবশ্যই ট্যান ইনভার্স এক্স কিউব। আমি এটা স্লিপ অফ মার্কার হইতে পারে আমার জন্য, তোমরা এটা দিবা, ডাব্লু স্কোয়ারই তো দিছি, ও হোল স্কোয়ার, এটার উপর স্কোয়ার দিয়ে দাও। বুঝে গেছে কিনা, অঙ্কটা 2 ধাপে করতে হয়েছে। এই যে বলি যে কুমিল্লা বোর্ডে একটু প্যাচ দিয়ে দিতে পারে, আরে না সবই বাংলাদেশ,
এই জন্যে এই শুধু শুধু অঞ্চল ভেদ তৈরি করার দরকার নেই। এরপরে দেখো 3-এর কত, 3-এর 5 করে ফেলছি। এরপরে দেখো 3-এর 6টাও করি। এই অঙ্কটা বোধহয় আমি অন্য সময় অন্য নিয়মে করাইছি, আমার এক্সাক্ট মনে নেই। এইভাবে 2 স্টেপে তো করাইছিলাম না, অন্য কোনো নিয়মে করাইছি, মনে নেই এখন। যাও 3-এর 6 দেখো সবাই একটু। ইন্টিগ্রেশনের মধ্যে কি আছে, dx রুট ওভার সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখেই বোঝা যাচ্ছে সাইন ইনভার্স এক্সকে জেড ধরবো, বোঝা যায় যে আমি যদি সাইন ইনভার্স এক্সকে জেড ধরি, জেড ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, অতএব ডিজেড ওভার ডিএক্স ইকুয়াল টু 1/1 মাইনাস এক্স স্কোয়ার উপরে রুট স্কোয়ার রুট। তাহলে আমরা ডিজেড ইকুয়াল টু লিখতে পারি ডিএক্স ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই জায়গায় মান যদি বসাই দাও ইন্টিগ্রেশন, এখন দেখো এই যে ডিএক্স বাই এটা ইকুয়াল টু ডিজেড বসালাম, নিচে আছে রুট জেড। তাহলে রুট জেডকে ইন্টিগ্রেশন করার জন্য আমি এই যে শর্টকাট একটা ইউজ করতে পারি। এখানে আমরা কি করলাম, 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। কেন, আমরা জানি রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স হয়। তাহলে আমি যদি এই ডিএক্সকে ওই পাশে নিয়ে যাই, এটাকে ইন্টিগ্রেশন করি, এটা তাহলে কি হবে, 1/2 রুট এক্সকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, রুট এক্স। রুট এক্স তাহলে এটা হয়ে যায় দেখো 1/2 রুট এক্স ডিএক্স ইকুয়াল টু রুট এক্স প্লাস সি। সো এই ফর্মুলায় আমি এখানে 2 আর এখানে 2 গুণ করে দিলে এটা এখন কি হয়ে যায়, রুট জেড 2 রুট 2 তো বাইরে ছিল, হ্যাঁ 2 রুট জেড প্লাস সি, শর্টকাটে হয়ে গেল। এখন আমরা এই জায়গায় কি বলতে পারি, জেড ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এক্স, 2 রুট ওভার সাইন ইনভার্স এক্স প্লাস সি। এদিকে কি হুম 3-এর 6 হইল আমাদের। প্রায় সবগুলোই এরকমই। এই কোনটা কোনটা শর্টকাট, আমি অন্য নিয়মে করাইছি, আমার মনে আছে, আমি এক্সাক্ট মনে করতে পারতেছি না, এক এক সময় এক এক নিয়ম মাথায় আসে। আচ্ছা এর পরেরটা দেখো, আমরা 9 নাম্বারটা, 3-এর 9 হচ্ছে শেষটা, ঢাকা বোর্ড 9 আসছে, 3-এর 9। গতদিন যেগুলো করাইছি বাসায় করছিলা সব, বাসায় করতে হবে কিন্তু।